নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011 থেকে 2024 13 বছর এই সরকার ক্ষমতায় রাজ্যে। 2011-য় বামফ্রন্টের তরফে বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। ক্ষমতা হারিয়ে কার্যত বিহ্বল সূর্যবাবু তৃণমূল সরকারের বিরুদ্ধে সদর্থক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারেননি বিধানসভার ভিতরেও। যদিও তখন সদ্য ক্ষমতাচ্যুত বামপন্থীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করার রসদও সেরকম কিছু ছিল না। 2016 নির্বাচনে বাম কংগ্রেস সমঝোতা করে লড়ল। আব্দুল মান্নান বিরোধী দলনেতা হলেন, সুজন চক্রবর্তী বামেদের পরিষদীয় দলনেতা। আর 21-এর বিধানসভা নির্বাচনে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাম কংগ্রেস শূন্য, প্রধান বিরোধী দল বিজেপি, তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, নন্দীগ্রামে 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে কারচুপি করে থেকে হারানো হয়েছে। শুভেন্দু বারবার বলেন যে 1956 এই সংখ্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলে পরেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। কিন্তু শুভেন্দু অধিকারী একটা কাজ করেছেন, যে সরকারের ভিতরে একটা এমন পরিস্থিতি তৈরি করেছেন যেটাকে অস্থির পরিস্থিতি বলা যায়। সরকারের নির্দেশ আগে ভাগে বিরোধী দলনেতা পেয়ে যাচ্ছেন। সরকার কি পদক্ষেপ করতে চলছে তা আগাম জেনে যাচ্ছেন শুভেন্দুবাবু। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন যে সরকারি কর্মচারীদের একটা অংশ, অফিসারদের একটা অংশ সরকারি পরিষেবা পেতে মানুষকে বাধা দিচ্ছে, এবং কিভাবে বিরোধী দল খবর পেয়ে যাচ্ছে সরকারের পদক্ষেপের, সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এহেন শুভেন্দু অধিকারীর খাস তালুক, আমি খাস তালুক শব্দবন্ধটাকে ব্যবহার করছি না, সংবাদ মাধ্যমে করা হয়। শুভেন্দুবাবুর রাজনৈতিক জীবনের শুরু যেখান থেকে, সেই কাঁথি। শিশিরবাবু দীর্ঘদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন বাম জমানাতেও। এখন কাঁথির সাংসদ শিশিরবাবু, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে থাকলেও মন তার তৃণমূলে নেই। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তো এই এহেন কাঁথি লোকসভা কেন্দ্রে যেই প্রার্থী হন না কেন, সেখানে শুভেন্দুবাবুর একটা অনুমোদন থাকবে তার প্রার্থী পদের পিছনে। হয়তো লড়াইটা হবে শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূলে। যদি শেষ পর্যন্ত অমিত শাহের প্রত্যক্ষ হস্তক্ষেপে শুভেন্দুবাবু লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তো আলাদা মাত্রা পাবে। যদি নাও করেন, তাহলে শুভেন্দুবাবুর পছন্দের কেউই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবে। তো এই প্রেক্ষিতে কাঁথি আসন ধরে রাখা তৃণমূলের কাছে সম্মানের প্রশ্ন। কিন্তু কাকে কাঁথিতে প্রার্থী করা হবে? আমি দি ওয়াল বলে যে পোর্টালটা আছে, তাতে একটা প্রতিবেদন পড়লাম, শঙ্খদীপ দাসের লেখা। খুব ইন্টারেস্টিং প্রতিবেদনটা। কাঁথিতে তৃণমূল কি কোনো অরাজনৈতিক মুখকে খুঁজছে? কারণ খুব জনপ্রিয়, আপনারা দেখবেন রিয়েলিটি শো দিদি নাম্বার 1, তার যে সঞ্চালিকা, একসময় অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেছেন। এই রচনা বন্দ্যোপাধ্যায় একসময় সিনেমাও করেছেন, বাংলা উড়িয়া সিনেমা করেছেন। সুখেন দাস তাকে প্রথম প্রচারের আলোয় নিয়ে আসেন, প্রথম ব্রেক দেন। তারপর রচনা এখন দিদি নাম্বার 1 করে, মানে বাঙালি ঘরে, হাউসহোল্ডে খুব জনপ্রিয়। বহু অনুষ্ঠানে তাকে দেখা যায়, দুর্গাপুজোর উদ্বোধনেও তার যথেষ্ট রয়েছে আর কি, চাহিদা রয়েছে। তা এহেন রচনা বন্দ্যোপাধ্যায় বা দিদি নাম্বার 1 কেন নবান্নের 14 তলায় দিদির সঙ্গে সাক্ষাৎ করলেন? শোনা যাচ্ছে এই সাক্ষাতের পিছনে মূল
যার মস্তিষ্ক, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, যার স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাট অঞ্চলেরই কাউন্সিলর। তিনিও নানা রকম বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। ইলেকশন কমিশনে যে হলফনামা পেশ করতে হয় সেখানে তিনি সমাজসেবী পরিচয় দিয়েছিলেন, যদিও নগদ রয়েছে 2 কোটি টাকারও বেশি। সেই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় দিদি নাম্বার 1 নবান্নের আমাদের রাজ্যের দিদি সবার দিদির কাছে দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নামে সবার কাছেই পরিচিত। দেখুন, যে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। মুখ্যমন্ত্রী টলিউডের শিল্পী এদেরকে খুব পছন্দ করেন। তিনি সিরিয়াল টিরিয়ালের খোঁজ খবর রাখেন, কোন চ্যানেলের কোন সিরিয়ালের টিআরপি কত, কোন অভিনেতা বা অভিনেত্রী সবাইকে ছাড়িয়ে যাচ্ছে জনপ্রিয়তার নিরিখে মুখ্যমন্ত্রী জানেন। টেলিসম্মান অ্যাওয়ার্ডে তিনি ওই সিরিয়ালের নাম করে তার টিআরপি কত, কে এগিয়ে কে পিছিয়ে একদম ইনস্ট্যান্ট বলতে পারেন। এবং এটা তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় দেব, নুসরাত কে সাংসদ করেছেন। শতাব্দীর তো সেই 2009 থেকে সাংসদ, মিমি সাংসদ, আবার জুন, রাজ চক্রবর্তী, এরা সব বিধায়ক। যদিও নুসরাত, মিমি বা দেব সংসদে এদের অংশগ্রহণ কত, এমপিলারের টাকা তারা কত খরচ করেছে, কটা প্রশ্ন সংসদে করেছে, এসব নিয়ে বিস্তর প্রশ্ন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে খুব পছন্দ করেন। তিনি মনে করেন যে এই ধরনের প্রার্থী কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে অনেক কঠিন আসন জয় সহজ হয়ে যায়। তাই কাঁথি নির্বাচন তৃণমূলের কাছে মর্যাদার প্রশ্ন। তাই কাঁথিতে এমন একজনকে তৃণমূল খুঁজছে যার সে অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু জনপ্রিয়। তাই কি রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা? সব জল্পনা চলছে। রাজনীতিতে এরকম সম্ভাব্যতা হয়েই থাকে। আমি কার্তিকবাবুকে সকালবেলা 2 বার ফোন করলাম, কিন্তু ওনার ফোনটা বেজে গেল। তাই কার্তিকবাবুর মুখ থেকে আমার বিষয়টা জানা হলো না। পরে নিশ্চয়ই কথা হবে। যখন এই প্রতিবেদন প্রস্তুত করছি তখনও পর্যন্ত কার্তিকবাবুর সঙ্গে আমার কথা হয়নি। এখন এখানে একটা সমস্যাও আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সমস্ত চিত্র তারকাদের সংসদীয় রাজনীতির প্রবেশের খুব একটা পক্ষপাতী নন। মানে এরা সাংসদ বিধায়ক হয়ে গেলেন, তারপরে এলাকায় তাদের পাওয়া যায় না। জরুরি বৈঠক থাকলেও অনেক সময় তাদের ব্যস্ত শুটিংয়ের শিডিউলের জন্য তাদেরকে আনা যায় না, এবং সংসদেও তারা খুব অনিয়মিত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা যে রাজনৈতিক লোকজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু সমস্ত বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল। এবং আইপ্যাকও কার্যত অনেকদিন ধরে হাত পা গুটিয়ে বসে রয়েছে। যদিও হুগলি জেলার 2টো সাংগঠনিক জেলার 18টা ব্লকের মধ্যে 8টা ব্লকে নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে, তারা অপেক্ষাকৃত তরুণ, নতুন বাকি 10টা ব্লক সভাপতি ঠিকই আছে, কিন্তু আইপ্যাক হাত গুটিয়ে বসে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেরকম ভাবে অ্যাক্টিভ কিন্তু দেখা যাচ্ছে না। যদিও ধূপগুড়ি মহকুমা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটুকু এবার মুখ্যমন্ত্রী করবেন। বইমেলার উদ্বোধনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে আদালত থেকে প্রয়োজনীয় অনুমতি তিনি পেয়ে গেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার দিদি নাম্বার 1কে চাইলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে কি সম্মত হবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবেন, নাকি তিনিও সহমত হবেন, রচনাও কি শেষ পর্যন্ত রাজি হবেন? এইসব নানাবিধ প্রশ্ন করছে। কিন্তু তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে কঠিন চ্যালেঞ্জ ছুটতে টেলিভিশনের জনপ্রিয় মুখ দিদি নাম্বার 1কে নিয়ে সিরিয়াস ভাবনা চিন্তা চলছে তৃণমূলের মধ্যে। কারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কাঁথিতে নির্বাচনের ময়দানে নামালে শাসক দল কিন্তু সুবিধা করতে পারবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই অরাজনৈতিক মুখের খোঁজ চলছে। জানি না শেষ পর্যন্ত সেটা মেটেরিয়ালাইজ করবে কিনা, বা রচনা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো আসনে জন্য ভাবা হচ্ছে কিনা। পুরোটার মধ্যে একটু ধোঁয়াশা আছে, কিন্তু এটা ঠিক
যে একটা ভাবনা চিন্তা চলছে দিদি নাম্বার 1-কে নিয়ে। এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষণা না বললেও বলতে পারা যায় যে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছেন যে 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সমাধান প্রকল্প চালু হবে। সরকারি কর্মচারীরা যাতে পরিষেবা নিশ্চিত করতে পারে মানুষের, সেটাকে দেখার জন্য তিনি উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বলেছেন, মুখ্য সচিবকে বলেছেন, স্বরাষ্ট্র সচিবকে বলেছেন, এবং এটাও বলেছেন যে মানুষ যদি পরিষেবা পেতে একদিন দেরি হয় মানুষের সরকারি কর্মচারীদের গাফিলতির জন্য, তাহলে সেই সরকারি কর্মচারীর বেতন থেকে 250 টাকা করে কেটে নেওয়ার প্রভিশন আছে কিনা সেটা খতিয়ে দেখা। ইতিমধ্যে তিনি 56 ধারা প্রয়োগের কথা বলেছিলেন, যদিও সেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ভলেন্টারি রিটায়ারমেন্টে বাধ্য করা, ফোর্সফুল রিটায়ারমেন্টে বাধ্য করা। আসলে ডিএর দাবিতে মিছিল, লাগাতার কর্মবিরতি, এসব যুক্ত যৌথ মঞ্চ বারবার করছে। মুখ্যমন্ত্রী 4% ডিএ বাড়িয়েছেন জানুয়ারিতে, বলেছেন যে এর বেশি দেওয়া সম্ভব নয়, সরকারের টানাটানির সংসার। আর সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া গভর্নমেন্টের অগ্রাধিকারের মধ্যে নয়, কারণ বিবিধ সামাজিক প্রকল্প সরকারকে চালাতে হয়, তার জন্য বিপুল খরচের প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা সম্ভব, যে কেন্দ্রীয় টাকা দিলেই এই ডিএ তিনি দিয়ে দিতে পারবেন, তার সামর্থ্য মতো তিনি ডিএ দিচ্ছেন। আর সরকারি কর্মচারীদের এখানে যদি না পোষায় তারা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যেতে পারে। ডিএ হচ্ছে সরকারের ইচ্ছার উপর নির্ভর করে, যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল ডিএ কোনো দয়ার দান নয়, কর্মচারীদের ন্যায্য অধিকার। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু সাধারণ মানুষকে বার্তাটা দিতে চাইছেন যে তিনি কঠোর হচ্ছেন, সরকারি কর্মচারীরা যাতে মানুষের পরিষেবা নির্দিষ্ট দিনে দেওয়ার ব্যাপারে দায়বদ্ধ থাকে সেটা নিশ্চিত করার তিনি উদ্যোগ নিচ্ছেন। এটা ভোটের আগে মানুষকে একটা বার্তা যে তিনি কঠোর প্রশাসক। আসলে নানাবিধ দুর্নীতিতে বিদ্ধ এই শাসক দল এখন গুড গভর্নেন্সের একটা মডেল সামনে আনতে চাইছে। কতটা বাস্তবভাবে, কতটা মুখ তুবড়ে পড়বে সেটা সময় বলবে, কিন্তু এটা ঠিক যে সরকারি কর্মচারীদের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এই বার্তাটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুব পজিটিভ ওয়েতে যাবে, কারণ সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে সরকারি কর্মচারীদের ল্যাকাডেজিক্যাল অ্যাটিটিউড, তাদের ফাঁকিবাজি, সময় মতো অফিসে না আসা, আগে বেরিয়ে যাওয়া, এইসব নিয়ে বিস্তর অভিযোগ আছে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধারণ মানুষেরই বক্তব্যকে কিন্তু সিলমোহর দিলেন এবং বললেন যে শাস্তির মুখে পড়তে হবে যদি সাধারণ মানুষ তাদের পরিষেবা নির্দিষ্ট দিনে না পায়। এবার 100 দিনের কাজের প্রকল্পে বিষয়টা কি দাঁড়িয়ে কমিটি হয়েছে আদালতের নির্দেশ, রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি, সিএজির প্রতিনিধি, অডিটর জেনারেল প্রতিনিধি থাকবেন, সব হিসাবপত্র খতিয়ান দিতে হবে। ক্ষেতমজুর সংগঠন যাদের ওই বিকাশবাবু লড়েছিলেন, তাদের দাবি ছিল কাজ করেও তারা টাকা পাচ্ছেন না, কাজ পাওয়া তাদের অধিকার এবং কাজ করলে মজুরি পাওয়া অধিকার। শুভেন্দুবাবুর দাবি ছিল 100 দিনের কাজের প্রকল্পে পুকুর চুরি হয়েছে। এই সব নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয়, তিনি এই নির্দেশ দিয়েছেন। তবে একটা খবর কানাঘুষো শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত যে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন এই সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে, যে রাজ্য পুলিশের একজন এসপি, সিবিআই এর একজন এসপি, সিবিআই এবং রাজ্য পুলিশ নিয়ে টিম গঠন করা হবে। সিবিআই কিন্তু তাদের প্রতিনিধিত্ব কে করবেন, এসপি পদমর্যাদার অফিসার, সেই নামটা এখনো জানায়নি। অনেকে বলছেন যে সিবিআই জাস্টিস সেনগুপ্তর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে, তারা নিজেরাই তদন্ত করতে চাইবে, রাজ্য পুলিশের সঙ্গে একসঙ্গে নয়, কারণ সিবিআই এর অতীত অভিজ্ঞতা খুব খারাপ। রাজ্য পুলিশের কি ব্যবহার তারা পেয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে সেটা আমরা জানি। যেমন যিনি গরু পাচার কাণ্ডের তদন্ত করছিলেন সেই অফিসারের নামও লালন শেখের ওই অপঘাতে মৃত্যুর ঘটনার পরে যে এফআইআর হয়েছিল তাতে জড়িয়ে দেওয়া হয়েছিল।
সিবিআই এর তদন্তের প্রাথমিক শর্ত রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। সিবিআই আধিকারিকদের কখনো কোনো রকমের সহযোগিতা করা হয়। এই যে আলিপুরদুয়ারের সমবায় ঋণদান সমিতির যে তদন্ত মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই করছিল, সেখানে প্রথম থেকে সিবিআইকে অসহযোগিতা করা হয়েছে, কোনো পরিকাঠামোগত সহায়তা করা হয়নি। তারপর মুখ্য সচিব আদালতকে জানিয়েছেন যে সিবিআইকে তারা সহযোগিতা করবেন। সেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া অবজারভেশন এবং কড়া নির্দেশ দেওয়ার পর। তাই সিবিআই যদি রাজ্য সরকারের মানে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ না করতে চান, তাহলে বিশেষ কিছু বলার কিন্তু থাকবে না। আমি জানি না এটা সত্যি হবে কিনা, কিন্তু কানাঘুষে শোনা যাচ্ছে সিবিআই নাকি ডিভিশন বেঞ্চে আপিল করতে পারে যে তারা নিজেরাই সন্দেশখালী ঘটনার তদন্ত করবে এবং তার জন্য যেন পরিকাঠামো এবং অন্যান্য সাহায্য রাজ্য সরকার করে, সেটা যাতে আদালত নির্দেশ দেয়।